ওমা, আমি গেলাম বুঝলে, রান্না করে রেখে গেলাম, তুমি খেয়ে নিও। তুমি তো অসুস্থ, এ অবস্থায় তুমি আবার কোনো কাজ করতে যেও না জানো। আমি দুপুরে এসে আবার তোমাকে খাইয়ে দেবো, হ্যাঁ? কে বলেছে আমি অসুস্থ? সামান্য একটু জ্বর হয়েছে, তাতেই এই অবস্থা। তোর এত কষ্ট করতে হবে না, আমি দুপুরে তোর ওইখানে ভাত নিয়ে যাব। একদম না, কবিরাজ তোমাকে বিশ্রাম নিতে বলেছে। তুমি সে কথার অমান্য করবে না, তাহলে কিন্তু সুস্থ হবে না বলে দিলাম। না হলে না হলাম, এত দরকার নেই। তোর দুপুরে আসতে হবে না, আমি ভাত নিয়েই না হয় যাব। কেন জেদ করছো তুমি? ভালোভাবেই জানো আমি তোমাকে এত কাজ করতে দেব না। তাই তো সকাল সকাল উঠে তোমার জন্য রান্না বান্না করেছি আমি। তোর সব কিছুতেই বাড়াবাড়ি। সংসারের দিকটা আমি তো দেখছি, তুই সবজির দিকটা দেখ, তাহলেই হবে। এত কথা শুনতে চাই না মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যায় তারপর আমি থাকবো কিভাবে? আমাকে তো এই গ্রামের কেউ ভালোবাসে না। না রে, তোর একটা গতি না করে আমি কোথাও যাচ্ছি না। তুই তো আমার সোনা ছেলে। যা, এবার সাবধানে যা, দুপুরে চলে আসিস। ঠিক আছে, তুমি কিন্তু ভাত নিয়ে যেও না। আমি আসবো, একসাথে দুজনে খেয়ে তারপর আবার যাব, ঠিক আছে? ঠিক আছে বাবা, তাই হবে। এখন যা, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এত বেলা করে সবজির দোকান খুললে কোনো লাভ হবে না। কিরে বাপ, তোর কি হয়েছে? মন খারাপ কেন রে? শরীর খারাপ লাগছে নাকি? না মা, আমার মনটা বড্ড খারাপ। আমাকে দিয়ে এসব ব্যবসা হবে না। তুমি যে কেন বোঝো না, শুধু শুধু আমাকে ব্যবসা করতে পাঠাও। তুমি লাভের পরিবর্তে উল্টে লোকসান হয়। এসব বললে হবে? এভাবে লোকসান হতে হতে একদিন দেখবি ঠিক লাভ হবে। সেদিন আর সংসারে কোনো দুঃখ থাকবে না। সেই দিন কবে আসবে? কত বছর ধরে ব্যবসা করে চলেছি, এখনো লাভের মুখ দেখতে পারলাম না। আজকে সারা দিনের তেমন কোনো বিক্রি হলো না। যতটুকু হয়েছে তাও মানুষ আমাকে ঠকিয়ে গিয়েছে। আমি কিছু বলতেও পারি না। তুই কিছু বলতে পারিস না বলেই তো লোকসান হয়। যদি বলতে পারতি তাহলে ভালোই লাভ হতো, গ্রামবাসীরা তোর থেকে সবজি কিনতো। কি করব মা, আমি বুঝি না আমাকে কিভাবে ঠকিয়ে যায়। তাছাড়া অনেকেই আসে বিনামূল্যে সবজি নেওয়ার জন্য। তাদের দুঃখের কথা শুনে তাদের থেকে টাকা নিতে আমার মন চায় না। ওরে, তুই বুঝিস না কেন? ওই সব কিছু তোকে ঠকানোর একটা কৌশল। মানুষ জানে তোর কাছে এসে যদি দুঃখের কথা বলে তাহলে তুই পয়সা নিবি না, সেই কারণেই তো এসে বলে। কি করব মা, আমি তো বুঝতে পারি না যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। তাই তো বলছি, আমাকে দিয়ে এসব ব্যবসা হবে না। চুপ কর, কোনো একটা সময় আসবে, সেদিন তোর এই সততার ফল তুই নিশ্চয়ই পাবি। ঠিক আছে মা, আমি তো তোমার উপরই ভরসা করি। তবে আর কতদিন এভাবে অভাব অনটনের দিন চালাবো সেটাই তো বুঝতে পারছি না। ওসব তোকে বুঝতে হবে না, তুই তোর মতো ব্যবসা চালিয়ে যা। এবার আয়, দুটো খেয়ে যা। কি গো দাদা, আজকে বেচা কেনা কেমন চলছে তোমার? নিশ্চয়ই আজকে অনেক লাভ করেছো। আজকে তো বাজারে মানুষের অভাব নেই। না রে ভাই, কি লাভ করব? প্রতিদিন যা হয় আজকে তার থেকেও কম হয়েছে। আর জানোই তো, আবার তেমন বেচা কেনা হয় না। তাহলে আমার 2 কেজি পটল দাও তো। এই নাও ভাই, এখানে 2 কেজি রয়েছে। এখানে 2 কেজি আছে নাকি? না তুমি আমাকে মিথ্যে কথা বলছো? দেখে তো মনে হয় না এখানে 2 কেজি রয়েছে। আমি সত্যি কথাই বলছি। আমি মিথ্যে কথা বলবো কেন তুমি বলো তো? আমার তো বিশ্বাস হয় না। এখানে দেখে মনেই হয় না যে এখানে 2 কেজি পটল আছে। তুমি আবার মাপ দাও। এবার দেখেছো তো, একদম 2 কেজি আছে। 2 কেজির একটু বেশি হবে। তোমার মাপায় গন্ডগোল আছে। আমার তো দেখে মনে হয় না এখানে 2 কেজি পটল আছে। তাই তোমাকে আমি 2 কেজির দাম দেব না, আমি তোমাকে দেব 1 কেজির দাম। এটা তুমি কেমন কথা বলছো? আমি তোমাকে 2 কেজি পটল দিয়েছি, তুমি আমাকে 2 কেজি দাম দেবে না কেন? 1 কেজির দাম কেন দেবে? কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে 1 কেজি পটল রয়েছে। যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমাকে 1 কেজি নয়, আধা কেজি দাম দেব। এই তো, তোমরাও আমাকে ঠকানোর চেষ্টা করছো। আমি তো তোমাদের সামনেই মেপে দিলাম, এখানে 2 কেজি পটলই রয়েছে, 2 কেজির থেকে বেশিও আছে। সেখানে তোমরা যদি আমাকে 1 কেজির দাম দাও তাহলে হয়? তুমি বড্ড বেশি কথা বলছো। তোমাকে আমি একটা পয়সাও দেব না। আমি গেলাম। দেখুন বাবু, আমরা এই গ্রামে কত বছর ধরে বসবাস করছি। আপনিও তো এই গ্রামের মোড়ল।
এই গ্রামের ভালো মন্দ নিয়ে তো আপনাকেই চিন্তা করতে হবে, তাই না? তা তো অবশ্যই, এই গ্রামের ভালো মন্দ সব আমাকেই দেখতে হবে। কিন্তু তুমি হঠাৎ করে এমন ধরনের কথা বলছো কেন? বলবো না কেন? ওই যে দেবেশ তো একটা পাগল লোক, সারাদিন বাজারে সবজি নিয়ে পড়ে থাকে আর বাজারের পরিবেশ নষ্ট করে। কারণ মানে ওর কারণে গ্রামবাসীরা সবাই বিরক্তিবোধ করছে। কার কথা বলছো? দেবেন্দ্রর কথা বলছো? কিন্তু আমার জানা মতে দেবেন্দ্র তো একটা ভালো লোক। ভালো না ছাই, যদি আপনি নিজে এসে বাজার করতেন তাহলে দেখতে পেতেন ও শুধু পচা শাকসবজি বিক্রি করে, তার উপরে লোকজন ঠকায়। এখন আপনি বলুন, ওর মতো লোকেদের এই গ্রামে থাকা কি উচিত? না না, তা তো উচিত নয়, কিন্তু এখন কি করা যায় বলো তো? ওকে যে কোনো ভাবে গ্রাম থেকে তাড়াতে হবে, তাহলে এর সুরাহা মিলবে। একটা পরিবারকে গ্রাম থেকে তাড়ানো তো মুখের কথা নয়। সেসব আপনি আমার উপরে ছেড়ে দিন। ওকে আমি এমন ফাঁদে ফেলবো, ওই গ্রাম ছেড়ে না পালিয়ে যেতে পারবে না, মানে বাঁচতে পারবে না। ঠিক আছে, তোমার যা খুশি করো, কিন্তু বেশি ক্ষতি করো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। মানুষের এতটা ক্ষতি করা উচিত নয়। না না বাবু, আমি তেমন কিছুই করব না। আমি চাই ও যেন এই গ্রাম থেকে চলে যায়, তাহলেই আমাদের গ্রামটা একটু শান্তি পাবে। বলি ও বাপ, আর কত কান্না করবি? আমি এত করে বোঝাচ্ছি, তুই কি বুঝিস না? কি করব মা, আমি আমি কেন এত সহজ সরল হলাম? তুমি আমাকে ছোটবেলা থেকে কেন চালাক করে মানুষ করতে পারলে না বলো তো? তাহলে আমি পদে পদে এত অপমানিত হতাম না। এটাই তো সঠিক সুযোগ। এখন তুই সহজ সরল, তোর সাথে লোকজন কেমন ব্যবহার করছে সেটা তুই দেখতে পারছিস, কে কেমন সেটাও বুঝতে পারছিস। দরকার নেই আমার এমন সুযোগ। তুমি জানো না মা, গ্রামের লোকজন আমার সাথে কিরকম ব্যবহার করে। আমি বোকা বলে কি আমার মন খারাপ হয় না? আমার কি খারাপ লাগে না? আমি জানি তো তোর অনেক খারাপ লাগে, কিন্তু মানুষ তো সেটা বোঝে না। তুই মেনে নে বাবা। অনেক মেনে নিয়েছি মা, আমি আর মানতে পারছি না। আমি আর এই ব্যবসাটা চালাতে চাই না। যাদেরকে আমি আপন মনে করি তারাও এসে আমাকে ঠকিয়ে যায়, আমাকে অপমান করে। আমার অনেক দুঃখ লাগে। থাক বাবা, আর কয়েকটা দিন কাজ চালিয়ে নে। আমি তোর জন্য অন্য কাজের ব্যবস্থা করব। তাহলে এত লোকজনের মধ্যে তোকে আর থাকতে হবে না, কেউ ঠকাতেও পারবে না। না মা, আমি আর একদিনও এই ব্যবসা করব না। তুমি আমার জন্য অন্য কাজ দেখো। আমি সব ধরনের কাজ করে দিতে পারবো, যত কঠিনই হোক না কেন, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে কান্নাকাটি থামা, আর কাঁদিস না। এত বড় হয়েছিস, এখনো যদি এভাবে কাঁদিস লোকে কি বলবে? ঠিক আছে, আমি আর কাঁদবো না। তুমি তাহলে আমার জন্য নতুন কাজের ব্যবস্থা করো। বেশ, তাই হবে। বলছি, এই পোকাগুলো আমার হাত থেকে নাও তো। আমার শরীরটা কেমন গিজগিজ করছে। আমার এই পোকাগুলো ধরতে একদম ভালো লাগছে না। সে কখন থেকে তোমাকে বলছি, কিন্তু তুমি তো কোনো কথা কানেই নাও না। আরে কিছু সময় পোকাগুলো তোমার হাতে রাখলে কেমন হবে? তোমার শরীরে সেখানে পৌঁছে যাবে নাকি? আরে তাছাড়া পোকাগুলো তো আর তোমার হাতে এমনি এমনি দিইনি, কাগজে মুড়িয়ে তারপরই দিয়েছি, তাও তোমার শরীরে গিজগিজ করছে। তুমি বুঝবে কি? তোমার তো পোকার ভয় নেই, আমার পোকার ভয় আছে, তাই আমার এমন লাগছে। এখন তুমি এত কথা না বাড়িয়ে আমার হাত থেকে পোকাগুলো নাও তো, না হলে আমি এখান থেকে চলে যাব। তুমি কি আমার সাথে এখানে ঝগড়া করতে এসেছো? ঘরে বসে ঝগড়া করে তোমার হয় না? এখন এই সবজি বাগানেও এসেছো আমার সাথে ঝগড়া করতে? চুপচাপ কাজটা সেরে এখান থেকে চলে যাবো, তা না? এই পোকাগুলো কি ভারী নাকি যে আমার হাত থেকে নিলে তোমার কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে না? এই পোকাগুলো আমার হাত থেকে নাও বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক আছে ঠিক আছে, আমার হাতে দাও। তোমাকে নিয়ে আমি যদি কোনো কাজে গেছি তাহলে দেখে নিও। আমারও এত শখ নেই তোমার এই অন্যায় কাজে সায় দেওয়া। তোমার যা খুশি তাই করো, পরবর্তীবার আমাকে আর এসবের মধ্যে টানবে না। হ্যাঁ, এখানে আসার চেয়ে ঘরে ঘুমিয়ে থাকতাম, সেটাই আমার জন্য ভালো ছিল। এখন কি তুমি চুপ করবে? আমরা কি কাজটা সেরে ফেলবো, নাকি এখানে এরকম ভাবে ঝগড়া করতে থাকবো? করো করো। এ কি রে, এতগুলো পোকা কোথা থেকে? আর দেখেছিস আমাদের বাগানের কি অবস্থা? হুট করে তো এত পোকা আসার কথা নয়। কি জানি মা কখন এসেছে, আমি তো গতকালকে দেখিনি। গতকাল বিকেলে তো ভালোভাবে দেখে গিয়েছিলাম, সবজি বাগানটা তখনও ভালো। তাহলে রাতেই এই কাণ্ড ঘটেছে। কিন্তু কিভাবে ঘটলো? এতগুলো পোকা এলো কোথা থেকে? আর এই পোকাগুলো তো সাধারণ পোকা নয়, একেবারে বিষাক্ত পোকা। এই সবজি যদি কোনো সাধারণ মানুষ খায় তাহলে তো সে কঠিন অসুখে পড়বে।
হয়তো হেঁটে হেঁটেই চলে এসেছে আমাদের বাগানে। তোকে লোকজন এমনি এমনি এত বোকা বলে না। যদি হেঁটে হেঁটে আসতো তাহলে দু একটা পোকা এখানে থাকতো, এতগুলো পোকা এখানে থাকতো না। নিশ্চয়ই তোকে শত্রুতা করে আমাদের সবজি বাগানে এতগুলো পোকা ছেড়ে দিয়ে গেছে কেউ। কিন্তু কে করবে মা এমন? আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। যারা আমাদের ভালো চায় না তারাই এমনটা করতে পারে, সেটা কি তো বুঝিস না? তোর সাথে যে খারাপ কাজগুলো হয় সেটাও কি তোর মাথায় নেই? সেগুলো তো অল্প খারাপ কাজ, তাই বলে এত বড় একটা খারাপ কাজ আমাদের সাথে করলো। এখন কি হবে মা? আমি কিছুই বুঝতে পারছি না এখন আমরা কিভাবে যে চলবো। নতুন একটা কাজ খুঁজতেও তো আমাদের অনেকটা সময় লাগবে। আমার সবজির বাগানটা কিভাবে যে শেষ হয়ে গেল। চলো মা, আগে বিষাক্ত পোকাগুলোকে দমন করবার চেষ্টা করি, না হলে সারা গ্রামে পোকাগুলো ছড়িয়ে পড়বে। কি হলো বৎস, তুমি এই দুপুর বেলায় নদীর পাড়ে মন খারাপ করে বসে আছো কেন? বলো আমাকে, তোমার কিসের এত দুঃখ? গতকাল রাতে আমার সবজি বাগানটা নষ্ট হয়ে গেছে, তো তাই আমার মনটা খারাপ। কিভাবে নষ্ট হয়ে গেল? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? কারোর উপরে তোমার অভিযোগ আছে নাকি? আমি তো জানি না কারা এমন কাজ করেছে, তবে আমার কারোর উপরে অভিযোগ নেই। হয়তো এটা আমার ভাগ্যে ছিল, সেই কারণেই এমনটা হয়েছে। তুমি বড্ড ভালো ছেলে, তোমার মতোই একটা ছেলেকে আমি খুঁজছি। আমার কাছে কিছু একটা আছে, সেই জিনিসটা দেওয়ার জন্যই একটা ভালো মানুষকে খুঁজছি আমি। কিন্তু আমি তো ভালো মানুষ নই, আমি তো বোকা মানুষ। সারা গ্রামের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আপনার জিনিস আমি সঠিকভাবে রাখতে পারবো না। তুমি পারবে আমার জিনিসটাকে সঠিকভাবে আগলে রাখতে এবং সঠিকভাবে প্রয়োগ করতে, আমার দৃঢ় বিশ্বাস আছে। না না, আমার কিচ্ছু চাই না আপনার থেকে। যদি আমি কিছু না নিই তাহলে আমার মা আমাকে বকাবকি করবে। কিছু বলবে না? এই জিনিসটা দেখলে তোমার মাও হয়তো চিনতে পারবে। তুমি এটা নিয়ে যাও। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমাদের সংসারটা আবার সুন্দরভাবে চলে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজকে থেকে তুমি তোমার সবজির ব্যবসা আবার শুরু করো। এখন বাড়িতে গিয়ে দেখবে তোমার সবজি বাগান আগের মতোই আছে। কিন্তু কিভাবে? এই যে আমি তোমাকে একটা জাদুর পুঁতি দেব, এই জাদুর পুঁতি সবজি বাগানে ছোঁয়ালেই সবজি বাগান আবার আগের মতো হয়ে যাবে। সত্যি বলছেন আপনি? একদম সত্যি কথা বলছি। তবে হ্যাঁ, একটা কথা, এই পুঁতি কোনোদিন খারাপ কাজে ব্যবহার করবে না। আমি তো জানতাম এই পুঁথি একদিন না একদিন আমার বাড়িতে ঠিক ফিরে আসবে। তুমি কিভাবে জানতে মা? তুমি কি আগে এই পুঁথিটাকে দেখেছিলে? সেসব কথা পরে হবে, আগে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে। এই পুঁথি যখন আমাদের সবজি বাগান ঠিক করে দিতে পেরেছে, তাহলে এই পুঁথি পারবে আমাদের সাথে যারা খারাপ করেছে তাদের খুঁজে বের করতে। কিন্তু কিভাবে মা? আমরা আজ সবার বাড়ির সামনে গিয়ে এই পুঁতিটা ধরবো। যার বাড়ির সামনে গেলে এই পুঁতিটা জ্বলে উঠবে সেই হলো আসল দোষী। এটা তো ভালো একটা কথা মা, এভাবে কাজ হবে তো? আমার কিন্তু বড্ড খুশি লাগছে, নতুন কিছু দেখবার সৌভাগ্য হবে আজকে। চল তাহলে এখন কাজে লেগে পড়ি। এখন সারা গ্রাম ঘুমোচ্ছে, এখনই সময় সবার বাড়ির সামনে গিয়ে এই পুঁতিটা ধরার। যার বাড়ির সামনে জল জল করবে তাকেই আমরা ধরবো। আমিও দেখতে চাই আমাদের ক্ষতি করবার জন্য কারা উঠে পড়ে লেগেছে, কারা এমন ঘৃণ্য কাজ করেছে আমাদের সাথে। যদি একবার ধরতে পারি তাহলে সব গ্রামবাসীদেরকে ডেকে ওদের বিচার করাবো। একবার ভাব, এই পুঁতি যদি না থাকতো আমাদের কাছে তাহলে আমাদের সংসারের অবস্থা কেমন হতো। খুব খারাপ হতো মা, খুব খারাপ হতো। দেখেছো গিন্নি, আমরা একদম সঠিক কাজ করতে পেরেছি। ওদের সবজি বাগান একদম শেষ হয়ে গেছে। এই দুদিন হলো দেবেন্দ্র এখন সবজি বিক্রি করতে বের হতে পারছে না। একদম ঠিক হয়েছে, সবার সাথে ভালো মানুষই করে আর আমাদের সাথে উঁচু গলা করে কথা বলে। তা তো করতে দেওয়া যাবে না। আমরা কি ভেসে এসেছি নাকি? ভেসে এসেছি মানে? আমাদের আধিপত্য এই গ্রামে ওর থেকেও বেশি। দেবেন্দ্রকে কজন চেনে, আর চিনলেও সেই সবজিওয়ালা হিসেবেই চেনে। আমাদের তো আর সবজি বিক্রি করে খেতে হয় না, আমরা মান্যগণ্য ব্যক্তি। ঠিক বলেছো, আমাদের ওঠা বসা মোড়ল সাহেবের সাথে, যেখানে দেবেন্দ্র মোড়ল সাহেবের সাথে কথাই বলতে পারবে না। মোড়লের বাড়ির মাসকা বাড়ি বাজার করে দেবে দেবেন্দ্র।
ছাড়ছো তুমি? কত এলো গেল, কত যে দেখলাম, দেখলে না? মোড়ল মশাই আমার কথায় একদম সায় দিয়ে দিল, আমাকে এই কাজটা করতে অনুমতি দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এবার আমি যখন খুশি তখন দেবেন্দ্রকে গ্রাম থেকে বের করে দিতে পারি। আরে দাঁড়াও দাঁড়াও, এখন তো সবে শুরু। এখন যদি আমরা বের করে দিই তাহলে বিনোদন কিভাবে পাবো? ওদের সবজি বাগান নষ্ট হয়েছে, ওদের দুঃখ কষ্ট শুরু হয়েছে। আগে দুঃখ কষ্ট দেখি, তারপর না হয় গ্রাম থেকে বের করে দেবো। ঠিক বলেছ তুমি, তাহলে আরো কয়েকটা দিন দেখি, তারপর ওদিকে আবার ফাঁসিয়ে এই গ্রাম থেকে বের করে দেব। গ্রামবাসীরা বুঝতেও পারবে না আমরা এই কাজ করেছি। ঠিক আছে, তাই হবে। এখন শুধু দেখো পরবর্তীতে কি হয়। নিশ্চয়ই দেবেন্দ্র এখন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করছে। মা, ও মা, এই পুঁতি জবে থেকে আমাদের বাড়িতে এসেছে তখন থেকে গ্রামের লোকজন আমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। আমি সবার সাহায্য করবার চেষ্টা করি। তোকে ভালোবাসে তার কারণ হলো তুই সবাইকে সাহায্য করিস। আগে তো আমার ঘরেই অনটন লেগে থাকতো, লোকজনকে আবার কখন করতাম সাহায্য। ঠিক কথাই বলেছ মা, এখন আর গ্রামের লোকজন আমাকে ঠকায় না, সবাই আমাকে সম্মান করে, ভালোবেসে কত কিছু খেতে দেয়, দু এক পয়সাও বেশি করে দেয়। দেখেছিস, আমি বলেছিলাম না আমাদের ভালো দিন আসবে। সারা জীবন তো মানুষের দুঃখের দিন থাকে না। উপরওয়ালা আমাদের পরীক্ষা নিয়েছিল, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ওই সাধু বাবা আমাদের খুব বড় উপকার করেছে, তাকে যদি আরেকবার আমি পেতাম তাহলে তাকে ধন্যবাদ দিতাম। হয়তো আবার কোনো একদিন তোর ভালো কাজের মাধ্যমেই তার দেখা পাবি। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই গ্রামের লোকজনকে আমাদের পক্ষে নিয়ে আসা। কিন্তু কেন মা? তা না হলে আমাদের সঙ্গে যারা অন্যায় করেছে তাদের প্রতিশোধ আমি নিতে পারবো না। গ্রামের লোকজন আমাদের পক্ষে থাকলেই কেবল প্রতিশোধ নেওয়া সম্ভব। প্রতিশোধ নেওয়ার কি বেশি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, শুধু আমাদের জন্য নয়। আগামীকাল হয়তো ওরা অন্যদের ক্ষতি করবে, কিন্তু আজকে যদি আমরা প্রতিশোধ নিই তাহলে ওরা কারো ক্ষতি করার আগে ভাববে। ঠিক কথাই বলেছ মা, তাহলে তো প্রতিশোধ নেওয়া অবশ্যই উচিত। আমি সবকিছুর ব্যবস্থা করছি। সবকিছু আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করলে চলবে না। আমাদের ধীরে ধীরে এগোতে হবে, না হলে আমাদের কথা কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি। আরে মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে! আমার কি সৌভাগ্য! আমি তো কোনোদিন কল্পনাও করতে পারিনি আপনি স্বয়ং আমার বাড়িতে আসবেন। আসুন আসুন, বসুন। কোথায় যে বসতে দেব আপনাকে? এত উতলা হতে হবে না, আমি বসতে আসিনি, অন্য একদিন এসে তোমার বাড়িতে বসে যাব। এখন এসেছি তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিন্তু কেন? আপনি কি অন্যায় করেছেন? বিক্রম এবং ইন্দ্রা যে খারাপ কাজ তোমাদের সাথে করেছে, আমিও তার অংশীদার। আমি ওদেরকে বলেছিলাম তোমাদের ক্ষতি করতে, তবে আমি বুঝে শুনে এটা করিনি। বিক্রমদের ব্যাপারটা অবশ্য আমি জানি, আপনার ব্যাপারটা আমার অজানা ছিল, কিন্তু আপনি যখন নিজেই এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে, তাহলে কি আর বলবো? তুমি বলো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো তাহলেই হবে। আমরা তোমাকে অযথাই ভুল ভেবেছিলাম। আমরা ভেবেছিলাম তুমি একটু অন্য ধরনের মানুষ, তবে তুমি যে গ্রামের এত সাহায্য করছো তাতে আমরা নিজেরাই লজ্জিত হয়ে গেছি। আমি সত্যি অন্য ধরনের, আমি আপনাদের মতো এত কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি মানুষের আবেগ এবং দুঃখ কষ্ট। আমরা এবার বুঝতে পেরেছি দাদা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমাদের সাথে অনেক খারাপ কাজ করেছি, অনেক অনেক অনেক। আমি হলে ক্ষমা করে দিতাম, তবে আমার মা আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা যদি সভা ডেকে গ্রামবাসীদের সামনে নিজেদের ভুলের কথা স্বীকার করতে পারেন, তাহলে আমার মা আপনাদেরকে ক্ষমা করবে। ঠিক আছে, তোমার মায়ের ইচ্ছে আমরা পূরণ করব। বলুন বাবু, আপনাদের কি বলবার আছে? গ্রামবাসীদের কাছে আমার এটাই বলবার আছে যে আমি এবং বিক্রমের পরিবার মিলে দেবেন্দ্রর পরিবারের অনেক ক্ষতি করবার চেষ্টা করেছি এবং ক্ষতি করেছি। আপনারা গ্রামবাসীরা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমিও ক্ষমা প্রার্থী। আমিও এতদিন দেবেন্দ্র দাদাকে ভালোভাবে চিনতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি দেবেন্দ্র দাদা একজন ভালো মানুষ। এই গ্রামের দেবেন্দ্র দাদার মতো আর একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। দেবেন্দ্র, আমি আশা করছি গ্রামবাসীরা সবাই আমাদেরকে ক্ষমা করে দেবে। এবার তুমি তোমার মাকে জিজ্ঞেস করো তোমার মা আমাদের ক্ষমা করবে কিনা। আমি আর কি বলবো, আমি অনেক আগেই হয়তো ভেবেছিলাম আপনাদের উপরে প্রতিশোধ নেব, কিন্তু আপনারা যেহেতু নিজেরাই অনুশোচনা করছেন, আমার আর কিছু বলার নেই।
অনুশোচনা বোধের থেকে বড় শাস্তি আর হতেই পারে না। যাক, তাহলে আমরা দায় মুক্ত হলাম। এতদিন আমরা বড্ড চিন্তায় ছিলাম যে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন কিনা। আমরা এত বড় একটা ঘৃণ্য কাজ করেছি। আমরা চাইলে আরো আগেই আপনাদের উপরে প্রতিশোধ নিতে পারতাম। আমরা খবর পেয়েছি বিক্রম দাদা এবং বৌদি মিলেই এই পোকা এনে আমাদের সবজি বাগানে দিয়েছিল। আমিও না বুঝেই তোমাদের উপরে এত বড় জুলুম করেছি, তোমাদেরকে দুঃখ কষ্ট দিয়েছি। সেসব কথা এখন বাদ দিন। এখন আসুন আমরা সবাই মিলে গ্রামের মানুষদের উন্নতি করবার চেষ্টা করি। আমি একজন সামান্য সবজিওয়ালা হয়ে যদি গ্রামের উন্নতি করতে পারি, তাহলে অবশ্যই আপনি গ্রামের মোড়ল হয়ে গ্রামের আরো উন্নতি করতে পারবেন। এটা তুমি সত্যি কথাই বলেছ। আমি যদি পদক্ষেপ নিই তাহলে আমাদের গ্রাম আরো সুন্দর হয়ে উঠবে, এবং আমি এবার সেটা করবই। আমার গ্রামের কাউকে আমি অভাব অনটনে থাকতে দেব না। এটাই আমাদের চাওয়া। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তুই আমার কাছে জানতে চেয়েছিলি না এই জাদুর পুতির ব্যাপারে? আমি তখন তোকে কিছুই বলিনি, কারণ তখন পরিস্থিতির ঝামেলা ছিল। এখন যখন সব ঝামেলা মিটেছে, এর রহস্য তোকে বলবো। অবশ্যই মা, আমি জানতে চাই এই পুঁতির এত গুণ। নিশ্চয়ই এটা কোনো সাধারণ পুঁতি নয়। ঠিক বলেছিস তুই। সেই সাধু বাবা সাধারণ লোক নয় রে। আমাদের পূর্বপুরুষের সেবা করে আসছে সেই সাধু বাবা। আর এই পুঁতি আমাদের পূর্বপুরুষের স্মৃতি। পূর্বপুরুষ? এটা কেমন রূপকথার গল্পের মতো মনে হচ্ছে না? ঠিক বলেছিস, এটা রূপকথার গল্পই বটে। আমাদের বাস্তবিক জীবনেও এমন ধরনের কোনো ঘটনা ঘটে যার সাথে বাস্তবের মিল খুঁজে পাওয়া যায় না। মনে হয় রূপকথার গল্প। তাহলে সেই সাধু এত বছর পরে আবার ফিরে এলো কেন? এই পুঁতির সঠিক উত্তরাধিকারী আজ অব্দি মেলেনি। যখন সাধু দেখলো তুই সেই আসল উত্তরাধিকারী, তখন সেই সাধু এসে তোকে পুঁতি উপহার দিয়েছে। কি বলছো কি মা? আমি কিভাবে আসল উত্তরাধিকার হলাম? আমার আগে তো বাবা, কাকা, দাদা সবাই ছিল। সবাই ছিল, কিন্তু তোর মতো স্বচ্ছ মন মানসিকতার কেউ ছিল না। যদি এই পুঁতি তাদের হাতে যেত তাহলে তারা অপব্যবহার করত। কিন্তু সাধু বাবা জানে তোর হাতে এই পুঁতি এলে তুই কোনো অপব্যবহার করবি না। ঠিক বলেছ মা, আমি সাধু বাবাকে কথা দিয়েছি আমি কখনো এর অপব্যবহার করব না। দেখলি তো, শুধু এই জাদুর পুঁতির কারণে তোর মতো এক সবজিওয়ালার ভাগ্য কেমন বদলে গেল। ঠিক বলেছ মা, উপরওয়ালা কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যায় সেটা বলা মুশকিল হয়। কি হয় দেবেন্দ্র, আজকে দেখে অনেক সকাল সকাল তুমি সবজি বিক্রি করতে চলে এসেছো, ব্যাপার কি? আর বলবেন না বাবু, একটু পরেই তো বেশি লোকের আনাগোনা শুরু হবে, তখন গরিব দুঃখীরা আসতে লজ্জা পাবে। তাই তারা এত সকাল সকাল আমার কাছে চলে আসে, আমি তাদের সবজি দিয়ে দিই। তোমার জবাব নেই। তোমার অনুভূতি আমরা এতদিন অবধি বুঝতেই পারিনি। তোমাকে নিয়ে শুধু তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। তুমি দেখো, তোমার কারণেই আজকে আমি স্বয়ং বাজারে এসেছি তোমার থেকে সবজি কিনতে। ঠিকই কথা। হ্যাঁ, এবার থেকে আর ঠকাবো না। আমরা এবার থেকে সঠিক দাম দিয়েই তোমার থেকে সবজি কিনবো। সব সময় আমার থেকে সবজি না কিনে বাজারের অন্যান্য সবজিওয়ালাদের কাছ থেকেও কেনবার চেষ্টা করবেন আপনারা, তাহলে তাদের পরিবারটাও একটু সুখে থাকবে। দেখেছো, নিজের লোকসানের কথা না ভেবে তুমি অন্য সবজিওয়ালাদের কথা ভাবছো। তোমার মতো লোক আসলেই পাওয়া দুষ্কর। এটা একটা মহৎ কাজ নয় বাবু, এটা শুধু মানুষের পাশে দাঁড়ানো, মানুষ যেন কষ্ট না করে সেটা দেখা। আমি জানি অভাব অনটনে থাকলে কতটা দুঃখ হয়, কারোর কাছে হাত পাতাও যায় না। সঠিক বলেছ তুমি। আমি তোমার প্রতি খুশি হয়েছি এবং এই গ্রামের উন্নতির ব্যাপারে সচেতন হয়েছি। কি বলো বিক্রম? হ্যাঁ বাবু, আজকে থেকে আমরা সবাই মিলে গ্রামের উন্নতিতে কাজ করব।